জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ডিবি হারুনের ভয়ঙ্কর ফাঁদে পরিমণি, ব্ল্যাকমেল করে করত অনৈতিক কাজ, ভিডিও ফাঁস। যেভাবে 4 আগস্ট রাতেই হাসিনা বুঝতে পারেন সময় শেষ, 1 মাসের মধ্যে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে, থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। মুসলিমদের প্রতি এত বিদ্বেষ ছিল কেন, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার মুখোশ উন্মোচন। নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক সময় নেবে না সরকার, বললেন ডক্টর ইউনূস। হাসিনার নির্দেশে আয়নাঘরে আটকে রাখা হয় ইলিয়াস আলীকে, রিমান্ডে ইলিয়াস আলী হত্যার রহস্য ফাঁস। সর্বশেষ জানাবো ব্যবসায়ীর বউয়ের সাথে সালমান এফ রহমানের গোপন ভিডিও ফাঁস। দরবেশ এবার ফাঁসলেন নারী কেলেঙ্কারিতে, 2বার ফাঁসি হওয়া উচিত, বললেন আন্দালিব রহমান পার্থ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। তবে এবার সামনে এসেছে নতুন তথ্য। জানা গেছে হারুনের ভয়ঙ্কর ফাঁদে পড়েছিলেন বাংলাদেশের চিত্রনায়িকা পরিমণিও। অভিযোগ উঠেছে হারুনের ফাঁদে পড়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিলেন তিনি। ফিরে আসতে চাইলেও বারবার স্বীকার করেছেন নানান হুমকি এবং ব্ল্যাকমেলের। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জন্ম নেওয়া হারুন 1996 সালে আওয়ামী লীগ সরকারের সময়ে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পান। ঘুষ, চাঁদাবাজি থেকে শুরু করে ডিবিতে ডেকে নিয়ে আটক, টাকা আদায়, জিম্মি করে আটক রেখে নির্যাতন, জমি দখল, গুম খুন, মিথ্যা মামলায় হয়রানি, এমন কোনো কাজ নেই যা করেননি তিনি। এ থেকে নিস্তার পাননি বাংলাদেশের চিত্রনায়িকা পরিমণিও। সম্পদ বলতে ছিল তার অপরূপ সৌন্দর্য। তবে এই সৌন্দর্যই কাল হয়ে দাঁড়িয়েছিল পরীর জন্য। চলচ্চিত্র জগতের পেছনে অন্ধকার এক অধ্যায়ে জড়িয়ে পড়েন পরিমণি। এক পর্যায়ে তার জীবনে আবির্ভাব হয় ডিবি হারুনের। অত্যন্ত চতুর আর সুবিধাবাদী হারুন পরিমণির দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে শুরু করেন। সাবেক ডিসি গোলাম সাকলাইনের সাথে কলঙ্কজনক ঘটনা এবং পরবর্তীতে তাকে জোরপূর্বক চাকরিচ্যুত করা এর মোক্ষম একটি উদাহরণ। তবে পরিমণি প্রতিনিয়তই চেষ্টা করে গেছেন হারুনের বলাই থেকে বেরিয়ে আসার, কিন্তু অতীতের করা কিছু ভুলের কারণে বরাবরই ব্ল্যাকমেলের শিকার হয়েছেন তিনি। জানা গেছে হারুনের আরেক শত্রু নাসির উদ্দিন মাহমুদের সাথে জড়িত থাকায় আটক হয়েছিলেন পরি। এরপর হারুন তাকে জেল থেকে ছাড়িয়ে এনে নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু করেন। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার মুখোশ উন্মোচন। ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন, দিনের শুরুটা করতেন নামাজ পড়ে। এমনকি 2009 সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবিহ। অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের। তার আমলে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের। এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একসময় ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লেখেন, শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই না, তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। একই বইতে মতিউর রহমান রিন্টু লিখেছেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে একে একে প্রকাশ্যে আসতে থাকে তার ও তার প্রশাসনের নানা অপকর্ম। এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী হওয়ারও বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। যেমন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া 17 বছর বয়সী ফায়াজ এক বেসরকারি টিভিতে দেয়া সাক্ষাৎকারে বলেন, তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামাতে নামাজ হতো এবং সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো। যদি ফায়াজ নামাজ পড়তেন তাহলে তিনি শিবির কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থী বলেন, 6 মাস তিনি গোপনে গোসলখানায় শুধুমাত্র ফরজ নামাজ আদায় করেছেন, কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকত আর দেখতো হলে কে কে নামাজ পড়েছে। যে নামাজ পড়ছে তাকে শিবির ট্যাগ দেওয়া হতো। এছাড়াও অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলেন, যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় পড়াশোনা করা উচিত। 38তম বিসিএস এ প্রথম হওয়ার পরেও বাদ দেওয়া হয় মারুফকে, কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ। আয়নাঘরে আটকে রাখা বন্দীদেরও ধর্ম পালনে দেয়া হতো বাধা। আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যারিস্টার আরমান বলেন, আশেপাশের মসজিদ থেকে আজানের অল্প শব্দ পাওয়া যেত, কিন্তু আজানের সময় উচ্চস্বরে ছেড়ে দেওয়া হতো গান। মুক্তি পাওয়ার পর আরও এক বন্দী তানভীর মাহতাব বলেন, তিনি যখন বন্দী অবস্থায় রমজান মাসে একটি কোরআন চেয়েছিলেন তখন তাকে কোরআন তো দেয়াই হয়নি, উল্টো বলা হয়েছিল কোরআন পড়ে কোনো লাভ নেই, আল্লাহ তাকে বাঁচাতে পারবে না। এছাড়াও আওয়ামী লীগ আমলে মামলা গুম নির্যাতনের শিকার হন বহু আলেম ও ইসলামী বক্তা।
চলন্ত ওয়াজ মাহফিলে স্থানীয় নেতারা অপমান করতেন বক্তাদের, অর্থাৎ যে কোনো ভক্ত যদি সরকার জুলুম নিয়ে কিছু বলতেন তাকে করা হতো অপমান অপদস্থ। এমনকি কোটা আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়ায় চাকরি হারান অনেক মসজিদের ইমাম। হাজারো মানুষের আর্তনাদের নাম আয়নাঘর। শেখ হাসিনা চলে যাওয়ার পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতোপূর্বে 3 জন বন্দী মুক্তি পেয়েছেন। তবে ডিবি পুলিশের রিমান্ডে আয়নাঘর নিয়ে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। ডিবির প্রশ্ন ছিল, 2013 সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন, তখন শাপলা চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কি ছিল? জবাবে তিনি বলেন, তৎকালীন আইজি, ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার। আমরা ফাঁকা গুলি করেছি, তবে সেখানে কোনো লোক মারা যায়নি। যদি লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জে লাশ পাওয়া গেল কেন? ডিবির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছে। নারায়ণগঞ্জের 7 খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ওই ঘটনায় সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের মেয়ের জামাই এমদাদ জড়িত। সেভেব মার্ডারের পর সেখানে আরও 2টি খুন হয়েছে। ওই 2টি খুন আপনি নিজে করেছেন? এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, কি বলেন, আমি এসবের কিছুই জানি না। প্রধানমন্ত্রীকে আমি বিভিন্ন সময় নানা বিষয়ে সতর্ক করেছি। তাকে প্রশ্ন করা হয়, বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন? ফার্মগেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে কেন হত্যা করেছেন? ইলিয়াস আলীর বিষয়ে জিয়ার কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্ন ছিল, ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও। তখন আপনি ওই সময় বললেন, ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগেই শেষ করে দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ নেতাকর্মীরা। দলের অনেকেই পরিস্থিতি বুঝে আগে দেশ ছাড়তে পারলেও 5 আগস্টের পর ভয়াবহ বেকায়দায় পড়ে গেছেন একাধিক এমপি মন্ত্রী সহ অসংখ্য নেতাকর্মী। তাদের মধ্যে 2 জন হলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। গত 13 আগস্ট ঢাকা মহানগর পুলিশ রাজধানীর সদরঘাট এলাকা থেকে পলায়নরত অবস্থায় তাদের 2 জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে ধরা পড়ার পূর্বে কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমান এফ রহমানকে চিনতে পারেননি বলে দাবি করেছেন সালমান এফ রহমান নিজেই। এ প্রসঙ্গে সালমান এফ রহমান বলেছেন, শেভ করার পর সালমান এফ রহমান নিজেই নিজেকে চিনতে পারছিলেন না। অপরদিকে কোস্টগার্ডের সদস্যরাও জিজ্ঞাসাবাদের শুরুতে আনিসুল হককে চিনতে পারলেও সালমান এফ রহমানকে চিনতে পারছিলেন না। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুল হক কোস্টগার্ডের সদস্যদেরকে চিনিয়ে দেন শেভ করা ব্যক্তি সালমান এফ রহমান। 10 দিনের রিমান্ডে থাকা সালমান এফ রহমান এবং আনিসুল হকের কাছ থেকে